কালো মেয়ে। বাসর রাতে বউকে তুই বলে ডেকেছিলাম। বলেছিলাম তুই আমাকে আপনি করে ডাকবি, কাছে ঘেঁষার চেষ্টা করবি না কখনো। কারণ বউ ছিল পুরাই কয়লার ড্রাম, কুচকুচে কালো তার গায়ের রং। বাসর ঘরে ঢুকে বিছানায় তাকিয়ে দেখি যেন ঠিক একটা কালো কুকুর বসে আছে, লাল ঘোমটা দিয়ে, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে ঢ্যামা একটা টিপ। অকথু, কি বিচ্ছিরি সাজ! লাল কালোয় কি এক অগোছালো সাজ! বাতি বন্ধ করতে বুঝলাম যেন একটা আধার নিয়ে শুয়ে আছে। নেহাত যৌনতার দায়সারা হয়েছিল সে রাতে। তারপর বিছানা থেকে তুলে দিয়েছিলাম তাকে। যৌতুক বিরোধী ছিলাম আমরা, তাই বাবার বক্তব্য ছিল বিনা যৌতুকে নিজের আত্মীয়ের কারো মেয়েকে পুত্রবধূ করে আনবেন। তাই হলো। হাজারো অনিচ্ছা সত্ত্বেও বাবার গরিব বন্ধুর কালো মেয়েকে বিয়ে করতে হলো আমায়। কলেজের সেলফি বয়ের এমন একটা বউ জুটল যে জীবনে বউকে নিয়ে আর সেলফি তোলা যাবে না। বন্ধুরা অনুরোধ করত বউ নিয়ে বেড়াতে আসতে, কিন্তু আমি তাকে নিতাম না। লজ্জা আছে তো নাকি? রাতে বাড়ি ফিরতাম দেরি করে, তখনও সে জেগে থাকতো। খাবার বেড়ে দিত, কথা বলতাম না আমি। কিভাবে বলি, বারে ডিস্কোতে সুন্দরী মেয়ে দেখে বাড়িতে কি অমন আলকাতরা ভালো লাগে? ওর কি প্রয়োজন সেটা কোনোদিন জিজ্ঞেস করিনি। বাড়িতে সবার কাপড় কেনা হতো, খাবার তো আছেই। আর কি চাই? এভাবে কেটে গেল কয়েক মাস। সেদিন এক বন্ধু তার গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য কিছু কিনেছিল, সেটা আমাকেই পৌঁছে দিতে হবে। অনেক রাত গিফট বক্স নিয়ে বাড়ি ফিরলাম আমি। দেখলাম সে সোফায় ঘুমিয়ে গেছে। ভাবলাম খেয়েছে তো। আমি না আসা পর্যন্ত আবার ওকে খেতে দেখিনি কোনোদিন। শুয়ে পড়লাম, কিন্তু মনটা বড় খচখচ করছে। ডেকে তুলে বললাম, খেয়ে তারপর শুবি। পরদিন সকালে গিফট বক্স খুঁজে দেখি ওটা আর আস্ত নেই। ও ওটা খুলে ভিতরে যা ছিল ব্যবহার করা শুরু করে দিয়েছে। ওর খুশি মুখ দেখে কিছু বললাম না। বেচারি, কালো বলে কি সাজতে নেই? নিজেই হেসেছিলাম সেদিন। তারপর নতুন করে গিফট সাজিয়ে পৌঁছে দিলাম আমি। তারপর একদিন ও বমি করলে বুঝলাম ও মা হতে চলেছে। এক শীতের বিকেলে বাবা মা বেড়াতে গেলেন গ্রামে। বাসায় রইলাম আমি আর সে রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম, কারণ বাড়ি পুরো একা। গ্রাম্য মেয়ে, বলা যায় না ভূতের ভয় টয় পাই নাকি। বাসায় ফিরে শুনলাম রান্না হয়নি। কারণ জানতে চাইলে ও বলল, ভেবেছিলাম আপনি বন্ধুদের সাথে খাবেন। দুপুরের কিছু ভাত ছিল, আমার হয়ে যাবে। তাই ফ্রিজ খুলে দেখলাম সামান্যই ভাত। বললাম চল কাপড় পরে নে, হোটেলে খাবি। ও যেতে চাইল না। আমিও রেখে যেতে পারছি না একা বাড়ি বলে। অবশেষে দুজনে বাহির হলাম। রাতের শহর, ও যেন হা হয়ে দেখছিল। বললাম হাত ধর, না হলে ভিড়ে আবার হারিয়ে যাবি। সেদিন প্রথম ও আমার সাথে বেরিয়েছিল, প্রথম আমার হাত ধরেছিল। মন্দ না, আমি ওর আঙুল ধরেছিলাম যাতে ও হারিয়ে না যায়। হোটেলে আমাকে আপনি করে বলবি না, তুমি করে বলবি, আচ্ছা? মাথা নাড়ল ও। কিন্তু হোটেলে খাবার সময় ও একবারও আমায় ডাকেনি। উল্টো আমি বলেছিলাম, তুমি আরও কিছু খাবে? সেদিন দেখি স্নো টিউব কেটে স্নো বাহির করছে। রেগে বললাম, স্নো ফুরিয়ে গেছে বলতে পারো না? সেদিনই সে প্রথম আমার কাছে শ্যাম্পু চেয়েছিল। আমি সেদিন ওকে নিয়ে মার্কেটে গেলাম কসমেটিক্স কিনতে। বন্ধুরা অনেকেই দেখেছিল সেদিন, কিন্তু সবাই ভাবি বলে যথেষ্ট রেসপেক্ট করেছিল। সবাই 3 দিন পর আড্ডাতে আসার জন্য অনুরোধ করেছিল ওকে। 3 দিন পর আমি ওকে নিয়ে গিয়েছিলাম মোটর সাইকেলে। ওর জীবনের প্রথম লং ড্রাইভ, আর ড্রাইভার ছিলাম আমি। আর আমার বউকে নিয়ে প্রথম, জীবনের প্রথম ওর জন্য আজ খোদার দরবারে হাত তুলেছি আমি। ও যেন সুস্থ থাকে, কারণ আজ ও মা হবে, আমি বাবা হব। জানি না কোথা থেকে আজ এত কান্না আসছিল আমার। হাসপাতালে ওর কাছে বারবার ছুটে যাচ্ছিলাম। ও হাত ধরে যতবার বলেছিল ওর খুব ভয় করছে, ততবারই বলেছি ভয় পেও না, আমি আছি। সেদিন ও কাউকে খুঁজেনি, শুধু আমায় খুঁজেছে। আমায় পাশে থাকতে বলেছে বারবার। আর আমি বারবার পর্দার ফাঁকে বারবার ওকে দেখলাম।
সিজারে নেওয়া হয়েছিল ওকে, সন্তান পেলাম, কিন্তু ওকে পেলাম না। ওর দেহটা ধরে সেদিন খুব কেঁদেছিলাম, মনে হচ্ছিল খুব যেন নিজের কলিজাটা ছিঁড়ে গেছে। আজও ওর কবরের পাশে ছুটে যাই, চিৎকার করে বলি, ফিরে এসো তুমি। একটা রাত তোমার সাথে গল্প করা বাকি ছিল, একটা সেলফি তোমায় নিয়ে তোলার ছিল। জানি ওকে ভালোবাসা দিতে পারিনি, কিন্তু আজ বুঝছি কেন এখনো বুকের বাম পাশটা চিনচিন করে ব্যথা করে। একটা সময় আসবে, তখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ফেলে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার মঙ্গলই হয়েছে। যদি আমার কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেই ভুলগুলো আমাকেই জানিও, কারণ সেগুলো ঠিক করতে আমি পারবো, অন্য কেউ নয়। তুমি ভুল না ঠিক সেটা জোর করে কাউকে বোঝানোর দরকার নেই। সময় হলে আপনা আপনি সে বুঝবে। সেই দিনটির জন্য তোমাকে অপেক্ষা তো করতেই হবে। রূপের ঝলক দিয়ে কি করবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি করবে যদি বিবেক না থাকে? শিক্ষা দিয়ে কি করবে যদি ব্যবহারটাই ঠিক না থাকে? তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকেই পছন্দ করে। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সবসময় মনে রাখবে, 5 টাকা দামের পেনও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল আসতে দেবে না। যদি জীবনে শান্তি চাও, তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও। প্রার্থনা করার সময় ব্যক্তির উপাসনালয়ে থাকাটা জরুরি নয়, কিন্তু ব্যক্তির মন স্রষ্টায় থাকাটা জরুরি। ড্রাইভার মিলন এসে বলল, বৌদি একটা বুড়ো এসেছে, বলছে দাদাবাবুর সাথে দরকার আছে। কে, নাম কি, কোথা থেকে এসেছে? বলছে তো দাদাবাবুর গ্রামের লোক, খুব দরকার। দরকার তো আমি জানি, যত হাবাতে লোকগুলো আসে এভাবে যখন তখন, তোদের দাদাবাবুকে ইনিয়ে বিনিয়ে দুঃখের কথা বলবে, সেও গলে যাবে আর কিছু টাকা খসবে আমাদের। ডিসকাস্টিং, বিদায় কর এক্ষুনি। আর শোন, তোর দাদাবাবুর কানে যেন এসব কথা না যায়। আজ আমার একমাত্র ছেলে অত্রির জন্মদিন, সব নিমন্ত্রিতরা এসে যাবে একটু পরেই। এর মধ্যে এক ফাঁকে পার্লারে গিয়ে একটু তৈরি হয়ে আসবো ভাবছি, তার মধ্যে এই উটকো আপদ এসে জুটল। একটু পরেই মিলন ফিরে এলো আবার, পিছন পিছন এক হাড়, হাবাতে চেহারার গেয়ে বুড়ো। আচ্ছা ঝামেলায় পড়েছি বৌদি। মিলন মুখ খুলতে না খুলতেই শুনি, বৌমা, বুড়োটা বলছে, আমাকে তুমি চিনবে না মা, আমি বিশুর। কথাটা শেষ করতে দিলাম না, হাত তুলে বললাম, দেখুন আপনি কে তা আমি জানতে চাই না। আমার বাড়িতে আজ একটা অনুষ্ঠান আছে, আমার সময় নেই আপনার বাজে কথা শোনার। টাকা চাইতে এসেছেন তো, ওই রকম অনেকেই আসে আমার স্বামীর গ্রামতুৎ সম্পর্ক ধরে। আপনি এখন আসুন, আমার স্বামী বাড়িতে নেই। অনেক দূর থেকে এসেছি মা, আমার বিশেষ দরকার। তাছাড়া বুড়ো হয়েছি, পথঘাট ঠাউর করতে পারবো না রাতে। বিশুর সাথে কাজের কথা সেরে কাল সকাল সকাল চলে যাব। নাছোড় বান্দা বুড়ো তো। মিলনকে বললাম, একটা কাজ করো, সার্ভেন্টস কোয়ার্টারে আজকের রাতটা থাকতে দাও ওকে, কাল দেখা যাবে। দারুণ হই হুল্লোড় হলো পার্টিতে। আমার আর বিশ্বদ্বীপের সব কলিগ, ওর বস, অত্রির বন্ধুরা সবাই এসেছিলেন। অনেক দামি দামি গিফট পেল অত্রি। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, অবশ্য অসুবিধে নেই তাতে। আজ সেকেন্ড স্যাটারডে, আমাদের 3 জনেরই ছুটি। মিনু চা নিয়ে এলো আর আমার হাতে ধরিয়ে দিল একটা খাম। কি এটা? ওই বুড়ো ভদ্রলোক দিয়ে গেছেন বৌদি, বলেছেন এটা আপনাকে দিয়ে দিতে। বাব্বা, ভদ্রলোক। মিনুর আদিক্ষেতা দেখো একবার, কি আছে এতে, দেখি তো খুলে। স্নেহের বৌমা, তুমি আমার স্বর্গীয় দাদা বৌদি রত্নদ্বীপ আর তৃপ্তি ভট্টাচার্যের একমাত্র ছেলে বিশ্বদ্বীপের বউ। দাদা বৌদি যখন গ্রামে এক অজানা রোগে মারা গেলেন, বিশুর তখন 6 মাস বয়স। আমার স্ত্রী সুধা ওকে বুকে তুলে নিল। আমি নিঃসন্তান,
বিশুকেই নিজের ছেলের মতো বড় করলাম আমরা। গ্রামের পড়া শেষ করার পর কলকাতায় হোস্টেলে রেখে ওকে পড়ালাম। তখন থেকেই ও বিশেষ যেত না গ্রামে, আমি আসতাম, দরকার মতো টাকা পয়সা দিয়ে যেতাম। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলো বিশু। আমি আর তেমন আসা যাওয়া করতে পারতাম না, মানি অর্ডার করতাম দরকার মতো। বাইরে পড়তে গেল ও, তারপর ফিরে এসে জয়েন করলো বিশাল চাকুরিতে। আমার 10টা চিঠির উত্তরে একটা উত্তর দিত। বুঝতাম কাজের চাপ, তাও আশায় ছিলাম একবারের জন্যও যদি বুড়ো কাকা কাকিকে এসে দেখে যায়। একদিন একটা পোস্টকার্ড পাঠালো বিশু, তোমাদের বিয়ের খবর জানিয়ে। মনকে সান্ত্বনা দিলাম, অন্তত খবরটুকু তো দিয়েছে। তারপর আর কোনো খবর পাইনি। সুধা শয্যাশায়ী, ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন আজকাল বাচ্চাদের মতো বায়না করে বিশুকে দেখবে বলে। কি করে পাই বিশুর ঠিকানা? কপাল ঠুকে ওই অফিসের ঠিকানায় চলে এলাম। ওখানে গিয়ে শুনি আজ বিশু অফিসেই আসেনি, বাড়িতে নাকি অনুষ্ঠান। রিসেপশনিস্ট মেয়েটিকে অনেক অনুরোধ করাই আমাকে এই ঠিকানাটা দিল, কিন্তু শুধুমাত্র সুধার কথা ভেবেই আসেনি আমি। আমার আর দাদার 10 বিঘা জমি ছিল গ্রামে, যা ফসল আর ফল পাকুড় হতো, তা বিক্রির পয়সা ব্যাংকে জমা করতাম আমি। এখন বয়স হয়েছে, আর চাষবাসের দেখাশোনা করতে পারি না ঠিক মতো, তাই বসত বাড়িটুকু রেখে বাকি জমি বিক্রি করে দিলাম। ফসল বিক্রির আর জমি বিক্রি বাবদ 30 লাখ টাকার চেক আমি দিয়ে গেলাম। দায়মুক্ত হলাম আমি আজ। তোমরা ভালো থেকো, নাতিবাবুকে আমার আশীর্বাদ জানিও। ফিরে গিয়ে সুধাকে বলবো যে তোমরা বিদেশে আছো, আমি তোমাদের খুঁজে পাইনি, কাঁদবে জানি খুব। আমি চললাম, আর কোনোদিন আসবো না বিরক্ত করতে। বড় অহংকার ছিল আমার। সুন্দরী উচ্চশিক্ষিতা বর সুচাকুরে পার্টিতে গেলে আমার সান্নিধ্য পেতে কত পুরুষ লালায়িত থাকে। আজ ওই বৃদ্ধ মানুষটি এক লহমায় আমার সব অহংকারকে গুড়িয়ে দিয়ে গেলেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।